গতকালকে আমি 2 নম্বর চার্জের উপরে সাবমিশন রাখছিলাম। 2 নম্বর চার্জ হচ্ছে সরাসরি লিথাল ওয়েপন ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করার যে অর্ডার, সেটার উপরেই সাক্ষী যেগুলো আছে সেগুলো আমরা বিশ্লেষণ করছিলাম। গতকালকে আমরা সেই যে অর্ডার দিয়েছিলেন টেলিফোনিক অর্ডার এবং টেলিফোনের মধ্যে যে সমস্ত ডিসকাশন হয়েছিল সেই ডিসকাশনগুলোর আমরা এই কোর্টের সামনে বাজিয়ে শুনিয়েছিলাম। একাধিক টেলিফোন কনভারসেশনের মাধ্যমে দিদেন প্রাইম মিনিস্টার অ্যাকিউজ শেখ হাসিনা তিনি বলেছিলেন যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য আদেশ দিয়েছেন, তিনি ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহারের জন্য আদেশ দিয়েছেন। আন্দোলনকারীরা জমায়েত হওয়া মাত্র তাদেরকে যাতে ড্রোনের মাধ্যমে আইডেন্টিফাই করা হয় এবং হেলিকপ্টার দিয়ে শুরুতেই তাদের হত্যা করা হয়, জমায়েত হওয়ার জন্য কোনো সুযোগই না দেওয়া হয়। দ্যাট ওয়াজ এ ডাইরেক্ট অর্ডার ফ্রম এ সুপিরিয়র কমান্ডার, সুপিরিয়র পার্সোনালিটি, সুপিরিয়র স্ট্যাটাসে, রাষ্ট্রের সর্বোচ্চ পদে যিনি ছিলেন সেখান থেকে এটা দিয়েছেন, যেটা তার কমান্ড রেসপন্সিবিলিটিকে ইন্ডিকেট করে। এখন যে এভিডেন্স গুলো সোফার কোর্টের সামনে উপস্থাপিত হয়েছে সেগুলোর কোয়ালিটি এবং সেগুলোতে কোনো রকমের সন্দেহের অবকাশ আছে কিনা সেই বিষয়গুলো আমি এখন আদালতের সামনে প্লেস করতে চাই। টেলিফোনিক যে কনভারসেশন গুলো, একটা হচ্ছে ফজলে নূর তাপসের সাথে তার কনভারসেশন, যেখানে ক্লিয়ারলি তিনি বলেছেন যে তিনি লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে হত্যার নির্দেশ দিয়েছেন। ইন আদার ওয়ার্ডস করতে বলেছেন, মিনিং তিনি হত্যা করতে বলেছেন। আরেকটি কনভারসেশন হাসানুল হক ইনুর সাথে, যেখানে তিনি বলেছেন হেলিকপ্টারের কথা এবং বলেছেন বোম্বিং এর কথা, প্যারাট্রুপার নামানোর কথা, সেখানেও একই জিনিসের করবোরেশন পাওয়া যায়। থার্ড হচ্ছে মাকসুদ কামালের সাথে তার যে কনভারসেশন, সেই কনভারসেশনের মাধ্যমেও তিনি ক্লিয়ারলি ইন্ডিকেট করেছেন যে আন্দোলনকারীদেরকে তিনি হত্যা করতে চান। তিনি কয়েকটা শব্দ এখানে ব্যবহার করেছেন। একটা হচ্ছে যে লন্ডনে ছাত্র আন্দোলন হয়েছিল, তাদের অনেকগুলোরে মেরে ফেলে দিল না, তাদেরকে একই কাজ করতে হবে, এই কথার মাধ্যমে তিনি ইন্ডিকেট করেছেন যে এদেরকে মেরে ফেলে দিতে হবে। দ্বিতীয়, তিনি যে কথাটি বলেছেন যে ওরা তো রাজাকার হইতে চাইছে, রাজাকারদেরকে তো ফাঁসি দিছি, সুতরাং তাদের ক্ষেত্রেও তাই করতে হবে। এই দুটো আটারিং এর মধ্য দিয়ে তার ইন্টেনশন টু কিল খুব ক্লিয়ারলি এখানে ইন্ডিকেটেড হয়েছে এবং সেই অর্ডার গুলো কিভাবে ক্যারিড আউট হয়েছে সেই সাবমিশন, সেগুলো আমরা পরবর্তী চার্জে যাব এবং পরবর্তী এভিডেন্সের মধ্যে যাব। প্রথমটা হচ্ছে যে সাক্ষীটা পড়ে দিতে পারেন, যে সাক্ষী এক্সিবিট করে বলেছে পরীক্ষা করেছে। না, এখন প্রথমত না এটা এখন এই কল রেকর্ডের ব্যাপারে, কল রেকর্ডটার অথেন্টিসিটি নিয়ে আমি এখন সাবমিশনটা রাখবো। প্রথম অথেন্টিসিটির ব্যাপার হচ্ছে যে ইট ওয়াজ প্লেড বিফোর দি ওপেন কোর্ট and the judges are the best judge of judging the authenticity of the contents in question. তো সেখানে এইখানে ওপেন কোর্টে এটা যখন প্লে করা হলো সবাই আমরা শুনেছি এবং এর থেকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে দুজনের কণ্ঠস্বরই আমাদের সামনে পরিচিত। কোর্ট নিজেরাই একটা ফাইন্ডিং এ পৌঁছতে পারেন whether this conversation is genuine or not. সেকেন্ডলি, এই কনভারসেশনটা উদ্ধার করা হয়েছে এনটিএমসি নামক একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছ থেকে। এনটিএমসি তারা সার্ভেইলেন্সের দায়িত্বে নিয়োজিত। তারা প্রধানমন্ত্রীর সাথে যাদের কনভারসেশন হয়েছে তাদের এই টেলিফোন গুলোকে সার্ভেইলেন্সের আওতায় এনেছিলেন, এগুলোকে রেকর্ড করা হয়েছিল গোপনে এবং সেখান থেকে আমাদের স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার উদ্ধার করেছে। সুতরাং ইট ওয়াজ রেকর্ডেড বাই এ স্টেট মেশিনারি, স্টেট অর্গানাইজেশন। সুতরাং এইটার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই, কারণ এটা যখন রাষ্ট্রীয় মেশিনারি কর্তৃক রেকর্ডেড হয়েছে এবং সেখান থেকে অফিসিয়ালি উদ্ধার করা হয়েছে, এটা অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে। সেকেন্ডলি, এত কিছুর পরেও এই কণ্ঠস্বরগুলো ফরেনজিক টেস্ট করা হয়েছে। সেই ফরেনজিক টেস্টে তারা খুব ক্লিয়ারলি রিপোর্ট দিয়েছেন যে এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো নয়, এগুলো জেনুইন কনভারসেশন। যে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন গুলো হচ্ছে তাদের প্রত্যেকের নমুনা কণ্ঠস্বর সংগ্রহ করা হয়েছিল, সেগুলোকে পরীক্ষা করে নমুনা কণ্ঠস্বরের সাথে টেলিফোনিক যে কনভারসেশন তাদের মধ্যে মিল আছে কিনা সেটা যাচাই করে সিআইডি রিপোর্ট দিয়েছেন এবং সিআইডি সেই রিপোর্টে তারা খুব ক্লিয়ারলি বলেছেন যে এটা এআই দিয়ে বানানো নয় এবং এই কণ্ঠস্বর এটা হাসিনার, এই কণ্ঠস্বর হাসানুল হক ইনুর, এই কণ্ঠস্বর ফজলে নূর তাপসের, এই কণ্ঠস্বর মাকসুদ কামালের। এবং সেই রিপোর্ট গুলো আছে প্রদর্শনী 19 এবং 20-এ। এটা প্রদর্শনী 19 এবং 20, এটা দিয়ে দেন। এটা 19, 20, 21 কোথায় এটা না
ফরেন্সিক সাথে ট্রান্সক্রিপ্ট দেওয়া আছে, তারপরে মানে এটা যদিও ডকুমেন্টস ভলিউমে দেওয়া আছে ফর রেডি আন্ডারস্ট্যান্ডিং, এগুলোর আমরা আবার ফটোকপি করে আপনাদের সামনে প্লেস করছি। যতটুকু বললাম না স্যার, পুরোই ওখানে আছে। 44, 45 আছে, তারপরে এই বইটা দিয়ে দিতাম। আর একটা আছে, তো একটা দিলেই তো যেখান থেকে আরেকটা আছে না, ওটা দিয়ে দাও। একটা অন্তত দিয়ে দাও। পেজ মার্ক করবে। এটা পেজ মার্কিং না এখনো, তাহলে আর কি করব? এটা দেওয়া আছে, যেটা একটু বলি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা পেজ মার্ক করবো। জহা সাক্ষী জহা তো বলেছে হ্যাঁ, উনিও বলেছে। আমি একটা করে আসছি। এখানে পরীক্ষার কার্যক্রমের ব্যাপারে ডিটেইল এখানে রিপোর্ট দেওয়া হয়েছে এবং মতামত যেটা এবং কনভারসেশনটা, মানে কনভারসেশনটা যদি মানে এখান থেকে তো আছে একটা এক এক জায়গায় কালার করা দরকার নেই, আমার মুখস্থ আছে। মতামত কোথায়? তুমি এখানে দাও নাই তো মতামত? এইটা দিলে হাতে, এইটা এখানে দাও। এটা আলাদা করে দিয়েছিলাম তিনজনের জন্য। ওটাই হলো এই যে বই। এই যে মানে মতামত এটা সেকেন্ড পেজে আছে। পরীক্ষাকালে আলামত নাম্বার এত সংরক্ষিত, সেই ফাইলের নাম দিয়েছে সাসানসাস নামে বিতর্কিত অডিও ফাইলে বিদ্যমান একজন নারী কণ্ঠস্বরের সাথে আলামত নাম্বার এত সংরক্ষিত শেখ হাসিনার প্রামাণ্য কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষায় এলআর লাইকলিহুড রেশিও এর মান 292.3.1087 পাওয়া যায়, অর্থাৎ শেখ হাসিনার প্রামাণ্য কণ্ঠস্বরের সাথে বিতর্কিত কণ্ঠস্বরের মিল আছে। সো দ্যাট ইজ দ্য ফরেনজিক এক্সামিনেশন রিপোর্ট। এবং পরীক্ষাকালে আলামত নাম্বার সাসানসাসের সংরক্ষিত সাসানসাস নামীয় বিতর্কিত অডিও ফাইলে বিদ্যমান একজন পুরুষ কণ্ঠস্বরের সাথে আলামত নাম্বার সাসানসাস এর সংরক্ষিত ফজলেনুর তাপসের প্রামাণ্য কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষায় এলআর লাইকলিহুড রেশিও এর মান 104.73 পাওয়া যায়, অর্থাৎ শেখ ফজলেনুর তাপসের প্রামাণ্য কণ্ঠস্বরের সাথে বিতর্কিত কণ্ঠস্বরের মিল রয়েছে। আলামত নাম্বার সাসানসাসের সংরক্ষিত অডিও সাসানসাস ফাইলে থাকা শেখ হাসিনা ও শেখ ফজলেনুর তাপসের কথোপকথনের লিখিত ট্রান্সক্রিপশন অত্র আদালতে দেওয়া হলো। এখন এই ট্রান্সক্রিপ্ট তারা দিয়েছেন, এইটার মতামত দিয়েছেন, এইটার ব্যাপারে সাক্ষীটা বলতে। আচ্ছা আমি আসছি যাও, তুমি যাও। মানে এর ব্যাপারে যে সাক্ষী সেটা রকনুজ্জামান পিডব্লিউ, দুইজন রকনুজ্জামান লরেন্স, দুজন। রকনুজ্জামান 129 নাম্বার পেজে রকনুজ্জামান সাক্ষী দিয়েছেন। পিডব্লিউ কত? এটা পিডব্লিউ 44। মানে উনি যেটা বলেছেন যে আমি বর্তমানে পুলিশ পরিদর্শক পদে সিআইডি ঢাকায় ডিজিটাল ফরেনজিক ল্যাবে কর্মরত আছি। 15/1/2025 তারিখে মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তার নিকট থেকে ডিভিডি আর একটি হার্ড ড্রাইভ আলামত হিসেবে গ্রহণ করি। ডিভিডি আর এ একটি তর্কিত অডিও ফাইল রয়েছে, হার্ড ড্রাইভটিতে প্রামাণ্য ফাইল রয়েছে। উক্ত আলামত পরীক্ষা নিরীক্ষা শেষে মতামত প্রদান করি, একই সাথে ট্রান্সক্রিপ্ট সরবরাহ করি। ডিভিডি এর সংরক্ষিত নারী কণ্ঠের সাথে হার্ড ড্রাইভটিতে প্রামাণ্য রক্ষিত কণ্ঠস্বরটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রামাণ্য কণ্ঠস্বরের সাথে মিল পাওয়া যায় এবং এই মতামতের সত্যায়িত কপি যা কর্মকর্তার নিকট প্রেরণ করেছি। মূল মতামত দাখিল করি না, কারণ প্রতিবাদ্য বিভিন্ন মামলায় দাখিল করা হবে। মূল প্রতিবেদন আমার কাছে আছে। ওই ডিভিডি আর এ রক্ষিত একটি পুরুষ কণ্ঠস্বরের সাথে হার্ড ড্রাইভে রক্ষিত শেখ ফজলেনুর তাপসের প্রামাণ্য কণ্ঠস্বরের মিল পাওয়া যায়। সেই মতামতের সত্যায়িত কপি যা তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করেছিলাম। এরপরে তিনি পরবর্তীতে এসে বলছেন আরেকটা যেটা ওয়্যারলেস এর যেটা, সেটাও এখানে এটা এই মুহূর্তে দেখাচ্ছি না। সুতরাং উনি টেস্টিফাই করলেন যে এটা যথাযথভাবে প্রধানমন্ত্রী হাসিনা এবং শেখ ফজলানুর তাপসের কণ্ঠস্বর। দ্বিতীয় যিনি ফরেনজিক এক্সপার্ট সাক্ষী দিয়েছেন তিনি হচ্ছেন পিডব্লিউ 45 স্টার্টস ফ্রম পেজ 132 শাহেদ জোবায়ের লরেন্স। তিনিও বলেছেন তার সাক্ষী পেজ 132-এ আমি বর্তমানে সাব ইন্সপেক্টর পদে সিআইডি ঢাকায় ডিজিটাল ফরেনজিক ল্যাবে কর্মরত আছি। 12/5/2025 তারিখে এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক অত্র মামলার আলামত হিসেবে একটি সিডি ও একটি ডিভিডি প্রেরণ করা হয়। সিডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ভিসি মাকসুদ কামালের সাথে তর্কিত কথোপকথন সংরক্ষিত ছিল। ডিভিডিতে উভয়ের প্রামাণ্য কণ্ঠস্বর সংরক্ষিত ছিল। পরীক্ষান্তে সিডিতে রক্ষিত কথোপকথন ফরেনসিক ল্যাবে ব্যবহৃত টুলসের সাহায্যে নারী কণ্ঠস্বর এবং পুরুষ কণ্ঠস্বরকে আলাদা করি।
ডিবিটিতে রক্ষিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ভিসি মাকসুদ কামালের নমুনা কণ্ঠস্বরের সাথে সিডিতে রক্ষিত নারী কণ্ঠস্বর ও পুরুষ কণ্ঠস্বরের তুলনামূলক যাচাই করে নারী কণ্ঠস্বরের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নমুনা কণ্ঠস্বরের মিল পাওয়া যায় এবং পুরুষ কণ্ঠস্বরের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ভিসি মাকসুদ কামালের নমুনা কণ্ঠস্বরের মিল পাওয়া যায়। এছাড়া উক্ত কথোপকথনের ট্রান্সক্রিপশন প্রদান করি, মতামতটি বিশেষ তদন্তকারী কর্মকর্তা নিজে এসে আমার দপ্তর থেকে নিয়ে যায়। So that is the opinion of the another forensic expert. আরেকটু পরে ওই যে একটা মানে মিলতে গেলে বিষয়টা তো ঠিক হয় এটা বলছি। পেজ 133-এ উনি যে রেশিওটার কথা এক্সামিনেশন রিপোর্টে তারা বলেছেন, ভয়েস পরীক্ষার ক্ষেত্রে 133-এ মিডল থেকে আমি পড়ছি না, ভয়েস পরীক্ষা করার ক্ষেত্রে সিআইডি ফরেনজিক ল্যাবে ব্যবহৃত আন্তর্জাতিক মানের সফটওয়্যারে এলআর রেশিও স্কোর সাধারণত 1-এর উপরে হলে বিতর্কিত কণ্ঠস্বরের নমুনা কণ্ঠস্বর 1 এবং অভিন্ন মর্মে ধরা হয়। এই দুটো পরীক্ষাতেই তারা যেটা দিয়েছেন সেটার এলআর হচ্ছে 1-এর উপরে, একটা হচ্ছে দাঁড়াও একটা হচ্ছে 292 আর একটা 292, একটা হচ্ছে 104। এখানে জাস্ট ওয়ান হলেই এটা হচ্ছে লাইকলিহুড রেশিও যদি 1-এর উপরে যায়, 100-এর উপরে যায়, তাহলে সেটা জেনুইন হবে। এখানে একটাতে 292, একটাতে 104 আসছে। So these are the forensic reports and the forensic expert has been testified before this court. এখন আমি আসছি স্পেশাল ইনভেস্টিগেটর তানভীর হাসান জোহা, তিনি কি বলেছেন। পেজ 192-এ তিনি বলেছেন, তদন্তকালে আমি বিটিআরসি, এনটিএমসি, ডিএমপি সহ সংশ্লিষ্ট সকল দপ্তর থেকে, সো ইওর লর্ডশিপ মে আন্ডারস্কোর যে এনটিএমসি, বিটিআরসি, ডিএমপি সহ এই সবগুলো সরকারি দপ্তর, যেখানে এই রেকর্ডগুলো সংরক্ষিত ছিল সেগুলো সরকারি দপ্তর, সুতরাং এগুলো ম্যানিপুলেটেড হওয়ার কোনো সম্ভাবনা নাই। অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ, সিডিআর, আইপিডিআর, সিসি ক্যামেরা ফুটেজ সহ ডিজিটাল ফরেনজিক বিষয়ে বিধি মোতাবেক বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু করি। এরই ধারাবাহিকতায় 23/12/2024 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের 69টি অডিও ক্লিপ 3টি মোবাইল নাম্বারের সিডিআর এনটিএমসির সহকারী ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষক সাদি মোহাম্মদ রিফাতের উপস্থাপন মতে বিধি মোতাবেক জব্দ করি। অতঃপর সংগৃহীত অডিও ক্লিপগুলোর পর্যালোচনা 24/12/24 তারিখ হতে শুরু করি। পর্যালোচনাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফজলে নূর তাপসের একটি ফোনালাপ, যা একটি ডিভিডিতে ধারণ পূর্বক তাদের প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ফরেনজিক শাখা সিআইডি ঢাকায় প্রেরণ করি। এই ফোনালাপের শুরুতে কলকারী সহ অপর একজন ব্যক্তির কথোপকথন শোনা যায়। শেখ হাসিনার ফোনালাপ শেষে অন্য একজন পুরুষের কণ্ঠস্বর শোনা যায়। সিআইডি ফরেনজিক বিভাগের পরিদর্শক রকুনুজ্জামান 16/1/2025 খ্রিস্টাব্দে উক্ত ফোনালাপ পরীক্ষান্তে নিশ্চিত করেন অডিও ক্লিপে ফোনালাপকারী একজন শেখ হাসিনা, অপরজন ফজলে নূর তাপস। উক্ত মতামত আমি তদন্ত সংস্থার প্রধানের সমন্বয়কের নিকট হস্তান্তর করি। উক্ত অডিও সমূহ পর্যালোচনাকালে আমি শেখ হাসিনা ও তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের ফোনালাপ শনাক্তপূর্বক একটি সিডি ডিস্কে সংরক্ষণ করে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কের নিকট হস্তান্তর করি। তাদের দুজনের প্রামাণ্য কণ্ঠস্বর সহ উহার একটি কপি পরীক্ষার জন্য ফরেনজিক ল্যাব সিআইডি ঢাকায় প্রেরণ করি। এসআই শাহেদ জুবাইর লরেন্স পরীক্ষান্তে রিপোর্ট সহ মতামত প্রদান করেন। মতামতে তিনি উল্লেখ করেন যে উক্ত ফোনালাপটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এস এম মাকসুদ কামালের। উক্ত মতামত আমি তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কের নিকট হস্তান্তর করি। উক্ত অডিও সমূহ পর্যালোচনা অব্যাহত থাকাকালীন সময় হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার 3টি ফোনালাপ শনাক্তপূর্বক একটি ডিভিডি ডিস্কে সংরক্ষণ করে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কের নিকট হস্তান্তর করি। এসআই শাহেদ জুবাইর লরেন্স পরীক্ষান্তে উক্ত ফোনালাপগুলো শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর কণ্ঠস্বর মর্মে মতামত প্রদান করেন। উক্ত ফোনালাপ সমূহ পর্যালোচনা করে দেখা যায় 2024 সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনা লেথাল ওয়েপন ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন এবং ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় পূর্বক হেলিকপ্টার থেকে বোম্বিং করা, ইন্টারনেট সেবা বন্ধ করা সহ আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার কথা বলেছেন। তারা উক্ত ফোনালাপে ইংল্যান্ডের উদাহরণ দিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দমন করতে বলেছেন। উক্ত 5টি অডিও কথোপকথন সম্বলিত 3টি সিডি অদ্য ট্রাইব্যুনালে দাখিল করলাম। ইহা শেখ হাসিনা এবং ফজলে নূর তাপসের কথোপকথনের সিডি, বস্তু প্রদর্শনী 29,
ইহা শেখ হাসিনা এবং এস এম মাকসুদ কামালের কথোপকথনের সম্বলিত সিডি বস্তু প্রদর্শনী 30, শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের সিডি বস্তু প্রদর্শনী 31। অডিও সমূহ ট্রাইব্যুনালে প্লে করা হয়। অডিওতে ধারণকৃত কথোপকথনে শোনা যায় আন্দোলনকারীদের অবস্থান ড্রোনের মাধ্যমে নির্ণয় করার, হেলিকপ্টার থেকে বোম্বিং বা গুলি করার, লেথাল ওয়েপন ব্যবহার করার, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের তালিকা করে পাকড়াও করার, রাজাকার ট্যাগ দিয়ে তাদের ফাঁসি দেওয়া, মেরে ফেলা, ছত্রিশ সেনা নামিয়ে বোম্বিং করা, ইন্টারনেট সেবা বন্ধ করা, আগুন লাগানো, জঙ্গি ট্যাগ দিয়ে প্রোপাগান্ডা সরানো সহ আরো অন্যান্য নির্দেশনা দেয়া হয়। So these are the corroborative evidences and the forensic evidences. বাকি দুটো রেডি আছে। Next আসবো my lord, next আসবো my lord, চৌধুরী আব্দুল্লাহ মামুনের জবানবন্দি। তিনি PW 36, ওনার জবানবন্দি শুরু হয়েছে 97 পেজ থেকে, রেলিভেন্ট পোর্শনটা আছে পেজ 100। পেজ 100 এ আই এম রিডিং ফ্রম দি লাস্ট প্যারাগ্রাফ। আন্দোলনের এক পর্যায়ে হেলিকপ্টার, মানে চৌধুরী আব্দুল্লাহ মামুন এই মামলার অন্যতম আসামি এবং তিনি একজন অ্যাপ্রুভার হবার জন্য দরখাস্ত করেছেন, নিজে দোষ স্বীকার করেছেন, নিজে জবানবন্দি দিয়েছেন। তিনি সাবেক আইজিপি, সেই সময় বাংলাদেশের পুলিশের প্রধান ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ছিলেন। তিনি জবানবন্দি দিচ্ছেন আন্দোলনের এক পর্যায়ে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নজরদারি, তাদের অবস্থান নির্ণয় ও গুলি করে আন্দোলন দমনের চেষ্টা করা হয়। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে। ওইটা পেজ 99 এ থাকতে পারে। আচ্ছা, এখানে এরকম পেজ উল্টাপাল্টা হয়েছে কেন? একটা পেজ হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে, যার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন রশিদ। পরবর্তীতে আন্দোলন দমনে সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে এবং আন্দোলন প্রবণ এলাকাগুলোকে ভাগ করে ব্লক রেইড করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে ফোন করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনে সরাসরি লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তখন আমি পুলিশ হেডকোয়ার্টারে উপস্থিত ছিলাম। আমার সামনে অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার উপস্থিত ছিলেন। আমি প্রলয় জোয়ারদারকে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানালে সে আমার রুম থেকে বের হয়ে ডিএমপি কমিশনার সহ সারা দেশে এই নির্দেশনা পৌঁছে দেয়। এই নির্দেশনা দেন 18/7/2024 খ্রিস্টাব্দে। ওই দিন থেকে লেথাল ওয়েপন ব্যবহার শুরু হয়। উক্ত নির্দেশনা অনুযায়ী ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার অধীনস্থ কর্মকর্তাদের লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা দেন। লেথাল ওয়েপন ব্যবহারের বিষয়ে অতি উৎসাহী ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুন রশিদ। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে হবে। মানে এই পর্যন্ত আর বাকিটুকু আমি যাচ্ছি না। লেথাল ওয়েপন ব্যবহারের এই যে নির্দেশের কথা, সেটা corroborated by the Inspector General of Police. He himself is confirming that this order has been made by the then Prime Minister, accused Sheikh Hasina, and it was transmitted to him through the Minister for the Ministry of Homes, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এটা বলেন, এবং তিনি যখন এটা তার অধস্তন পুলিশ কর্মকর্তাদের সামনে বলেন প্রলয় জোয়ারদার তখন ডিএমপির কমান্ড সেন্টার থেকে এইটা অন্যদের কাছে ছড়িয়ে দেন। সো রাইট ফ্রম দি টপ অফ দি command structure, from the Prime Minister to Home Minister, then IGP, then the DMP Commissioner's Office, and it was transmitted to other police officers. এটার সাথে রেলিভেন্ট হচ্ছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সেই ওয়্যারলেস কনভারসেশন, যেটা আমরা গতকালকে শুনিয়েছি এখানে। সেখানে তিনি বলছেন যে কোমরের নিচে গুলি করে দাও, চায়না রাইফেল ব্যবহার করো, এবং ওনার নির্দেশটাও আবার কমান্ড সেন্টার থেকে ওয়্যারলেস এর মাধ্যমে বাকি সমস্ত কমান্ড পোস্ট গুলোতে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে গুলি করার অর্ডার হয়েছে, চায়না রাইফেল ব্যবহার করো, সিআর ব্যবহার করো। So these are the chain of evidences which undoubtedly prove the order was made by the accused Sheikh Hasina, and it was carried out through the command structure, and it was widespread and systematic. এখন মাই লর্ড, এইটার ব্যাপারে, এই কল রেকর্ডের ব্যাপারে আরো দুটো আন্তর্জাতিক প্রতিষ্ঠান এটার তদন্ত করেছেন আলাদাভাবে। তারা হচ্ছেন বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এবং আল জাজিরা। তারা দুটো ডকুমেন্টারি করেছেন। এই কথোপকথনগুলো তাদের ডকুমেন্টারিতে তারা নিয়েছেন, এবং সেখানে তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে
এই কথোপকথনগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছেন যে ইন্ডিপেন্ডেন্ট সেই সমস্ত এক্সপার্টরা মত দিয়েছেন যে এই কথোপকথনের নির্দেশনাগুলো এআই জেনারেটেড নয় এবং সেগুলো শেখ হাসিনারই নির্দেশ। এই পুরো কনভারসেশনটা আছে হচ্ছে বিবিসির অডিও অনুসন্ধানী প্রতিবেদন বস্তু প্রদর্শনী 36 এবং জব্দ তালিকা আছে প্রদর্শনী 24। রেফারেন্সটা হচ্ছে অতিরিক্ত জব্দ তালিকা পৃষ্ঠা 1 থেকে 2। এটা কি কোথায়? এটা অতিরিক্ত জব্দ তালিকা কোথায়? ফাইলগুলো বই এই যে এখানে এই যে এগুলো মধ্যে 1 থেকে 5 আমার কাছে কই? আমার কপিটা এই ওই তামিম দেখালো, তামিম দেখালো আল জাজিরা। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন বস্তু প্রদর্শনী 37, একটা 36 একটা 37। ম্যাটেরিয়াল এক্সিবিট নাম্বার 36, ম্যাটেরিয়াল এক্সিবিট নাম্বার 37। আচ্ছা, ওই রেলিভেন্ট ডকুমেন্ট কি বানাইতে পারবা? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওর মধ্যে আছে বিবিসির ওই যে পত্রিকার ওটা ইয়ার সফট পরীক্ষা করেছে, ওটা রিপোর্ট ওখানে আছে। কোনটা? বর্ণনা আছে ইয়ার সফটের ওটা বিবিসি তার পত্রিকার ডাউন টু আচ্ছা মাইলর, এই অতিরিক্ত জব্দ তালিকা জিম্মানামা তালিক প্রমাণপত্র যেটা, সেইটার পেজ 1 এখানে বিবিসির বর্ণনা আছে, মাঝখানে আলামতের বর্ণনা। বিবিসির অনুসন্ধান 5 আগস্টের যাত্রাবাড়ি শেখ হাসিনার ফোন রেকর্ড বিবিসি বাংলা শিরোনামে গত 9/7/2025 খ্রিস্টাব্দের তারিখ ইউটিউব চ্যানেলে 35 মিনিট 35 সেকেন্ডের একটি ভিডিও সংবাদ প্রকাশ করে। উক্ত ভিডিওগুলোতে 2.22 সেকেন্ড হতে 2.36 সেকেন্ড পর্যন্ত আশুলিয়া থানা কর্তৃক পুলিশের হত্যার পর লাশগুলোকে ভ্যানে উঠিয়ে আগুন দেওয়ার দৃশ্য, 4 মিনিট 43 সেকেন্ড হতে 5 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত রংপুরে বেগম রোকেয়া ছাত্র আবু সাইদকে পুলিশ কর্তৃক গুলি করার ভিডিও প্রদর্শিত হয়। 6.34 সেকেন্ড থেকে 6 মিনিট 34 সেকেন্ড থেকে 6 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত সাভারেজ শেখ আসাবুল ইয়ামিনকে এপিসি থেকে ফেলে দেওয়ার ভিডিও। 8 মিনিট 16 সেকেন্ড থেকে 8 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দেন যে না, আমার নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, সোজা গুলি করবে। 10 মিনিট 24 সেকেন্ড হতে 10 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত যাত্রাবাড়ি এলাকার তাইম ভুঁইয়াকে, বাকি যা কিছু আছে। এখন বিবিসির ওই রিপোর্টটা জব্দ তালিকা, আরেকটা জব্দ তালিকা আছে ওটাতে, পাশে আরেকটা জব্দ তালিকা। দ্বিতীয় জিম্মানামা তালিকায় ওই রিপোর্টটার একটা নিউজ বিবিসি আবার একটা প্রিন্ট রিপোর্ট করেছে। বিবিসি এটার উপরে প্রিন্ট ভার্সন যেটা করেছেন সেটা এটার পেজ 5 এ আছে, এটা এক্সিবিট 90। প্রিন্ট ভার্সনটা, প্রিন্ট ভার্সন বিবিসির অনলাইন রিপোর্ট। এখানে আমি পড়ে দিচ্ছি একটু। বিবিসি রিপোর্ট ডেটেড 9/7/2025, হেডিংটা হচ্ছে এক্স বাংলাদেশ লিডার অথরাইজড ডেডলি ক্র্যাকডাউন লিকড অডিও সাজেস্টস। এখানে রিপোর্ট আছে, এটা ক্রিস্টোফার গিলস, রিদ্দি ঝা, রাফিদ হোসাইন এন্ড তারিকুজ্জামান শিমুল, BBC আই ইনভেস্টিগেটর এন্ড BBC বাংলা, ওনারা এটা করেছেন। A deadly crackdown on student-led protesters in Bangladesh last year was authorized by the then Prime Minister Sheikh Hasina, according to audio of one of her phone calls verified by BBC I. So they have verified independently. In the audio, which was leaked online in March, Hasina says she authorized her security forces to use lethal weapons against protesters and that wherever they find them, they will shoot. Prosecutors in Bangladesh plan to use the recordings as a crucial evidence against Hasina, who is being tried in absentia at a special tribunal for crimes against humanity. মানে এখান থেকে আমার আচ্ছা পুরোটাই পড়ে দিচ্ছে, মানে পড়ে দিলে বোধহয় বেটার হবে। Up to 1,400 people died in last summer's unrest, according to UN investigators. Hasina, who fled to India, and her party reject all charges against her. A spokesman for her Awami League party denied the tape showed any unlawful intention of disproportionate response. Listen, Sheikh Hasina's leaked phone call recording. The leaked audio of Hasina's conversation with an
unidentified senior government official is the most significant evidence, yet that she gave direct authorization to shoot anti-government protesters, tens of thousands of whom had taken to the streets by last summer. The protests begin against civil service job quotas for relatives of those who fought in the 1971 War of Independence and escalated into a mass movement that ousted Hasina, who had been in power for 15 years. It is the worst violence Bangladesh has seen since 1971 war. Some of the bloodiest scene occurred on 5th of August, the day Hasina fled by helicopter before the crowd stormed her residence in Dhaka. The BBC World Service investigation established previously unreported details about a police massacre of protesters in capital, including a much higher death toll. The protesters holding a stick faces police lines in Dhaka in July 2024. যারা এটাকে আবার করেছে ফরেনসিক করেছে আচ্ছা ম্যাডাম, আমি লাস্ট প্যারাগ্রাফ, এটা লাস্ট প্যারাগ্রাফে যাচ্ছে যে আগের প্যারাগ্রাফ না হ্যাঁ এই লাস্ট যেহেতু আমি কল রেকর্ডের ব্যাপারে রাখছি, পুরোটা না পড়ে আমি লাস্ট প্যারাগ্রাফটা পড়ছি। লাস্ট প্যারাগ্রাফ অফ পেজ 6, the leaked 18 July recording was voice matched by the Criminal Investigation Department in Bangladesh Police with known audio of Sheikh Hasina's voice. The BBC conducted its own independent verification by sharing the recording with audio forensic experts, Earshot নামে একটা প্রতিষ্ঠানকে দিয়ে এটা করিয়েছে, who found no evidence of speech had been edited or manipulated and said it was highly unlikely to have been synthetically generated. Earshot said the leaked recording was likely to have been taken in a room with the phone call played back on a speaker. Due to the presence of distinctive telephonic frequencies and background sounds, Earshot identified electric network frequency ENF throughout the recording, a frequency that's often present in audio recording due to interference between a recording of device and mains powered equipment, an indicator that the audio has not been manipulated. Earshot also analyzed Sheikh Hasina's speech, the rhythm, the intonation and breath sounds, and identified consistent noise floor levels, finding no evidence of synthetic artifacts in the audio. The recordings are critical for establishing her role. They are clear and have been properly authenticated and are supported by other evidences, British international human rights barrister Toby Cadman told the BBC. So, that is the কোনটা? বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিপোর্ট করে। আচ্ছা ঠিক আছে, সার্টিফিকেট ইন্টারন্যাশনাল। ওকে ঠিক আছে। The recordings are critical. আচ্ছা, he is advising Bangladesh's International Criminal Tribunal ICT, the court hearing cases against Hasina and others. An Awami League spokesperson said, "We cannot confirm whether the tape recording referenced by it." এত আর দরকার নেই। নেক্সটটা হচ্ছে আল জাজিরাটা বস্তু প্রদর্শনী 37, জব্দ তালিকার প্রদর্শনী 28, জব্দ তালিকা প্রদর্শনী রেফারেন্স অতিরিক্ত জব্দ তালিকা পেজ 11-12। সিসিটিভি ফুটেজ আচ্ছা, ওটা একটু দরকার নেই, আমি এখন এইটাতে আসছি। আল জাজিরাটা কি একইভাবে করা আছে? না, আল জাজিরা শুধু বর্ণনার মধ্যে আছে। আচ্ছা, আল জাজিরার বর্ণনা যেটা আছে পেজ 11-তে, সেখানে জুলাই 17 দিন উন্মোচিত হচ্ছে শেখ হাসিনা আমি বর্ণিতে ওটা বলে দিচ্ছি। গোপন আদেশনামা শিরোনামে 49 মিনিট 55 সেকেন্ডের একটি অনুসন্ধানী তথ্যচিত্র যা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 24/7/2025 তারিখে প্রকাশ করে। ভিডিওটির সংশ্লিষ্ট 5 মিনিট 3 সেকেন্ডের অংশ থেকে 5 মিনিট 27 সেকেন্ডের অংশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? রাজাকারের নাতিপুতিরা সব পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। এছাড়াও ভিডিওতে 6 মিনিট 39 সেকেন্ড থেকে 7 মিনিট 45 সেকেন্ডের অংশে বাংলাদেশের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
কথোপকথনের অংশে 2024 সালে আন্দোলন দমনে ছাত্রলীগের ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। ভিডিওটির 7 মিনিট 44 সেকেন্ড হতে 8 মিনিট 18 সেকেন্ডের অংশে আল জাজিরা প্রতিনিধির সাথে অজ্ঞাতনামা এক গোয়েন্দা কর্মকর্তার কথোপকথনে দেশের প্রতিটি শাখায় শেখ হাসিনার আধিপত্য ও নিয়ন্ত্রণের চিত্র ফুটে ওঠে। ভিডিওটি 17 মিনিট 44 সেকেন্ড হতে 19 মিনিট 53 সেকেন্ডের অংশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম শহীদ আবু সাইদকে করা পোস্টমর্টেম রিপোর্ট সংক্রান্ত বর্ণনা দেন। 18 মিনিট 10 সেকেন্ড হতে 18 মিনিট 25 সেকেন্ডের অংশে শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে অজ্ঞাত ব্যক্তির আবু সাইদের পোস্টমর্টেম নিয়ে ষড়যন্ত্রমূলক কথোপকথন হয়। ডাক্তার রাজিবুল ইসলামের সাথে বক্তব্য সত্যতা নিশ্চিত হয়। এছাড়া উক্ত অনুসন্ধানী চিত্রে 2024 সালে সরকারি দলীয় বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ, ভয়াবহ হামলা, বিভিন্ন দমন পীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। সো এই দুটো ডকুমেন্টারি থেকেও তার যে অর্ডার দেয়ার সেই বর্ণনাটা খুব ক্লিয়ারলি উঠে এসেছে। এরপরে পুলিশ কমিশনার হাবিবুর রহমান যে এই অর্ডারটা ক্যারি আউট করতে গিয়ে তিনি যেটা করেছেন সেটা ওয়্যারলেস মেসেজ সম্বলিত পেন ড্রাইভ, বস্তু প্রদর্শনী 23, জব্দ তালিকা প্রদর্শনী 36, জব্দ তালিকা প্রথম খণ্ডের পৃষ্ঠা 33, ট্রান্সক্রিপ্ট প্রদর্শনী 21, জব্দ তালিকা প্রথম খণ্ড 33 পৃষ্ঠা। এটা দেখো ওইখানে ট্রান্সক্রিপ্ট আছে নাকি? হাবিব এটা আমরা আলাদা দিয়ে দিচ্ছি, মানে ওখানে আছে আবার আলাদা দিচ্ছি। হ্যাঁ আছে। জব্দ তালিকা, ওইটা হলো জব্দ তালিকা, এখানে মতামত, কনভারসেশন শুরু। এইটার ফার্স্ট পেজের একদম লাস্ট মতামতের জায়গা, এটা ওই ওয়্যারলেস মেসেজের ট্রান্সক্রিপ্ট। পরীক্ষাকালে আলামত নাম্বার 2.1 পেন ড্রাইভে সংগৃহীত হোয়াটসঅ্যাপ ভিডিও সাসান সাস নামীয় ফাইলে আমাদের সকল অফিসার যেখানে আছে ডিউটি করছেন আমাদের নিজেদের জীবন সম্পদ রক্ষা, অফিস আদালত রক্ষা, জনগণের জীবন রক্ষা, সম্পদ রক্ষা করার জন্য সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমি বারবার বলছি, নির্দেশ দিয়েছি, আপনাদের স্বাধীনতা দিয়েছি, যেখানে যেমন সিচুয়েশন সেভাবে আপনারা করবেন। আপনারা নিলিং পজিশনে গিয়ে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। ওভার। বক্তব্য প্রদানকৃত ব্যক্তির কণ্ঠস্বরের সাথে উক্ত পেন ড্রাইভে সংরক্ষিত বাংলা, ইংরেজি বা ভয়েসের মাধ্যমে মেসেজ করা যাবে ডিএমপি কমিশনারে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নামীয় ভিডিও ফাইলে বিদ্যমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের প্রামাণ্য কণ্ঠস্বরে তুলনামূলক পরীক্ষায় এলআর লাইকলিহুড রেশিও মান 9.56, কারণ এইটা ছিল ওয়্যারলেস মেসেজ, যে কারণে না 1 হলেই তো ঠিক আছে। অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের প্রামাণ্য কণ্ঠস্বরের সাথে বিতর্কিত কণ্ঠস্বরের মিল রয়েছে। আচ্ছা, পুলিশ কন্ট্রোল রুম থেকে গুলি করার আদেশ, প্রত্যেক থানায় এলএমজি পোস্ট তৈরি করা সম্পর্কিত জিডি প্রদর্শনী 38, জব্দ তালিকা প্রথম খণ্ড পেজ 34 থেকে 39। এটা বের করো। জিডি যে প্রত্যেক থানার সামনে এলএমজি লাইট মেশিন গান দিয়ে পোস্ট তৈরি করার জন্য বলেছিল। প্রথম খণ্ড প্রথম, হ্যাঁ সিরিয়াল ওয়াইজ সাজিয়ে রাখেন। পৃষ্ঠা 34 থেকে 39। কত বললো? 34। পেজ নাম্বার হচ্ছে 34 থেকে 39। 34 হলো জব্দ তালিকা, আর জিডিটা হলো জিডিটা পেজ 36 থেকে আছে, টাইপ করা আছে। মাননীয় পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা মহোদয়, VM1
সাহেব বেতার যন্ত্র জানান, অদ্য 18/7/2024 তারিখ সারাদিন পুলিশ শুধু এলএমজিটারে ধৈর্য সহকারে পেশাদারদের সাথে পরিচয় দিয়ে এখন থেকে স্কাউটিং করা সারাদিন বিভিন্ন সরকারি স্থাপনায় থানা ফাঁড়ি সংযোগ সহ ভাঙচুর করিয়াছে। এখন থেকে যদি স্কাউটিংরা কি জনসাধারণ আচ্ছা পুলিশ সদস্যদের জানমাল নিজেদের সরকারি সম্পদ রক্ষার্থে নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়ে হাঁটুর নিচে গুলি করতে হইবে। উক্ত বার্তা বেতার সার্টিফিকেটের সকল ডিসি, এডিসি, বিএম, বিপি, সিই, সিআইসিইউ সহ সকল স্টেশনে জানিয়ে রাখা হলো। সুতরাং এই নির্দেশটা কনভে করা হলো, উপর থেকে একদম নিচের পর্যন্ত চলে গেল। এসএমজিটা কত পেজ? তো রাখো না কেন? কোন জায়গায় আছে? না এসএমজি পয়েন্ট লাইট মেশিন পয়েন্ট ওকে, নেক্সট মাইলট, যে সমস্ত বস্তু প্রদর্শনী হয়েছে বুলেট, পেলেট, সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে বস্তু প্রদর্শনী, এটা গতকালকে দেখিয়েছি যে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যে সমস্ত বুলেট, পেলেটস উদ্ধার হয়েছে সেগুলো আদালতের সামনে প্রদর্শিত হয়েছে। এবং এই অর্ডারগুলো কিভাবে ক্যারিড আউট হয়েছে গতকালকে আমরা ভিডিও প্রদর্শনীর মাধ্যমে দেখিয়েছি যে কিভাবে এটা ক্যারিড আউট হয়েছে। ইন এডিশন, হেলিকপ্টার এবং লেথাল ওয়েপন ব্যবহারের ব্যাপারে জাতিসংঘের রিপোর্টটা কি বলেছে, আমরা তার এই কমান্ড রেসপন্সিবিলিটির আলোকে হেলিকপ্টার যে ব্যবহার করা হলো তার এই যে নির্দেশ, সেই নির্দেশটা যে ক্যারিড আউট হয়েছে সেটা জাতিসংঘের ইনভেস্টিগেশন রিপোর্টেও প্রমাণিত হয়েছে। মানে এই জাতিসংঘের রিপোর্টটা দিয়ে দেন। জাতিসংঘ রিপোর্টের পেজ 38। এখানে বলছে ইউজ অফ হেলিকপ্টার্স টু ইন্টিমিডেট এন্ড ডিপ্লয় পসিবলি আনলawful ফোর্স। প্যারাগ্রাফ 138, RAB, the police and reportedly also the Army's aviation unit deployed helicopters in relation to the protest. In particular, RAB's black helicopters were used to intimidate protesters and deploy force against them. According to senior officials, the then Home Affairs Minister specifically demanded the deployment of more helicopters to scare the protesters in way that RAB had used them. And army officers are also directly informing the Prime Minister about deployment of helicopters. According to the eyewitness testimony provided to OHCHR, tear gas was repeatedly deployed from RAB or police helicopters against group of protesters in Mirpur, Mohakhali, Dhanmondi, Badda, Mohammadpur, Rampura, Shahbag, Bosundhara, and Gazipur and Jatrabari, as well as sound grenades in Rampura. Witnesses also testified that they saw personnel on helicopters shooting. Witnesses also testified that they saw personnel on helicopters shooting rifles or shotguns loaded with lethal ammunition and at protesters during the period of 19 to 21st July, including Badda, Bosundhara, Gazipur, Jatrabari, Mirpur, Mohakhali, Mohammadpur, and Rampura. On 5th of August, in the Jamuna Park area, one man was hit by a fragment of an armor-piercing bullet that was examined by OHCHR. The victim alleged that he was shot from an olive green helicopter.
Shooting firearms from a helicopter at crowds of protesters is inherently and indiscriminate and therefore in violation of human rights standard, since, as also acknowledged by a former senior official, the weapons cannot be reliably aimed at the particular individual specifically posing an imminent threat of death or serious injury. The Inspector General of Police and the Director General of RAB have both acknowledged that RAB helicopters dropped tear gas and sound grenades on the protesters but could not confirm that security forces shot firearms from RAB helicopters. RAB reported to OHCHR that it had fired 738 tear gas cells, 190 sound grenades, 557 stun grenades from helicopters, but asserted that had not shot once with fires or shotguns from the helicopters during the period of July 1st to 15th August 2024. OHCHR has obtained and analyzed a number of videos that showed personnel on RAB and police helicopters shooting tear gas from launchers. These launchers can look like rifles or shotguns from distance, but tear gas grenades leaves a distinctive white smoke trail when the launchers is fired. OHCHR has not been able to obtain any videos clearly showing the shooting from the rifles or shotguns from the helicopters. However, it should be noted that the shooting incidents reported by witnesses all occurred during the period when the government had fully shut down mobile and broadband internet and circulation of footage on social media or website was not possible. Based on the information obtained, OHCHR cannot confirm এই পর্যন্ত আসুক। এটার সাথে আমি সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা, এটা হলো হেলিকপ্টার, দেন আসছি লিথাল ওয়েপন। মানে জাতিসংঘ রিপোর্টেরই পেজ 10। পেজ 10 এর আমি নিচের দিকে প্যারাগ্রাফ নাম্বার 61, forensic medical information provided by the Dhaka Medical College Forensic Medicine Department based on its forensic examination of 130 deaths indicates that more than 3/4, meaning the 78% of all deaths, which would equate to well over a thousands of OHCHR estimate of 1400 overall deaths, were caused by firearms typically wielded by state security forces and not readily available to civilians in Bangladesh. This data indicates that about 2/3, 66% of deaths were caused by bullets fired from high-powered military automatic and semi-automatic rifles that are standard issue of BGB, RAB, Army, Ansar, VDB battalions and armed police battalions, and which were also used by regular police during the protest. Another 12% of deaths were caused by shotguns loaded with cartridges containing lethal metal pillars, conforming the industry standard number 8 of metal shot. Another weapon widely used by Bangladesh police and also Ansar VDB. These figures are corroborated by another larger sample of reported deaths and other causes provided by a credible, confidential source. Furthermore, these figures tally with other information gathered and analyzed by the OHCHR forensic physician and OHCHR weapon expert, showing that victims with bullets wounds were typically struck by projectiles conforming to the standard military issue 7.62 into 39 mm lethal ammunitions for rifles that are manufactured by Bangladesh Ordnance Factory. In some cases, special armor piercing ammunition of 7.62 mm caliber was found to have been used against unarmed civilians. This is a type of ammunition designed for use in combat situations against persons wearing body armor and not for law enforcement applications. It would normally be available only to the army or paramilitary forces such as BGB and RAB. This ammunition is not available for civilian purchase in Bangladesh. In video footage and images captured during the protest, Bangladesh police, BGB, RAB, Ansar VDP and army members can be seen wielding SKS type 56 and BD-08 rifles that is caliber of ammunition. These rifles are also produced in Bangladesh Ordnance Factory.
Where firearms were used by civilians, perpetrators were mostly seen with pistols and revolvers, submachine guns, homemade firearms, and commercial sporting shotguns. In some cases, especially in the early August, civilians were also observed firing tactical shotguns and semi-automatic rifles. Deaths from firearms used by civilians would constitute only a small minority of firearm-related deaths. Then they have made a diagram যেখানে তারা দেখিয়েছে 66% ডেথ মিলিটারি রাইফেল দ্বারা, 12% পেলেটস দ্বারা, পিস্তল দ্বারা 2%, আদার 20%। এটা হচ্ছে লিথাল ওয়েপন ব্যবহারের এক সবচাইতে বেশি ডিটেইলড রিপোর্ট। এরপরে হচ্ছে ম্যালট ইন্টারনেট শাটডাউন। এটা ডিফারেন্ট জিনিস, এটা আমি এখানে দেখাচ্ছি না। দেন ম্যালট আমাদের আয়োর যে জবানবন্দি পেজ 202। ওখানে ডিটেলস পার্টিসিপেট ওয়াইজ এটা শুরু করে সব বলা দেওয়া আছে। না না, এখানে তো একটা প্যারাগ্রাফ। মানে 202-এ আমার তদন্তকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে 25/2/2025 তারিখের স্মারকমূলে চিঠির মাধ্যমে জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতার উপর ব্যবহৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত 215 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রাপ্ত হই, যাতে দেখা যায় LMG, SMG, চাইনিজ রাইফেল, শটগান, রিভলভার, পিস্তল সহ বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করে শুধু ঢাকা শহরে 95,313 রাউন্ড এবং সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ব্যবহার করা হয়। সেই প্রতিবেদনের সত্যায়িত অনুলিপি প্রদর্শনী 80 জব্দ তালিকার 8ম খণ্ডের 3500 পেজ থেকে 3719 পৃষ্ঠা পর্যন্ত। জব্দ তালিকার কত খণ্ড? 8ম খণ্ড, পেজ 3500 থেকে 3719 পর্যন্ত পুরো রিপোর্ট গুলো এখানে আছে ডিটেইল। আর প্রথম খণ্ডের পেজ থেকে গুলিগুলো যেটা আমরা দিয়েছি তার ছবি আছে, একটু দেখাতে পারেন? হ্যাঁ, এরকম ইয়েগুলো কোথায়? বস্তু প্রদর্শনী গুলো কোথায়? এখানে আছে। হ্যাঁ, গুলিগুলো কোথায় আছে? ওই যে বস্তু প্রদর্শনী বক্স, ওটা নিয়ে আসুক। এবং যে সমস্ত গুলি নিহত এবং আহতদের শরীর থেকে বের করা হয়েছে, যেগুলো আদালতে আছে, আমি দেখাবো ছবিগুলো। অ্যাটলিস্ট এই ছবিগুলো প্রথম খণ্ডটাতে বুলেট এবং পেলেটের ছবি প্রথম খণ্ডের দেওয়া আছে, পেজ 2 থেকে আছে। কিন্তু এটা ম্যাটেরিয়াল এক্সিবিটটা আমরা এখানে দেখাবো। উঠে যায় প্রত্যেক পেজে। এটা হচ্ছে একটা মিলিটারি গ্রেড বুলেট যেটা তাদের শরীর থেকে উদ্ধার হয়েছে, পেজ 4-এ অরিজিনালটা দেওয়া আছে। কালার হলে ভালো হতো। ঢাকা মেডিকেল থেকে যেগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে এরকম। প্রথম খণ্ড পেজ 8। ঠিক আছে, আমি ওগুলো একদম সরাসরি দেখাতে চাই। পেজ 11 এটা পাওয়া গেছে নিটোর থেকে যেটা পাওয়া গেছে এটা টেলিভিশনের জন্য আমি দিচ্ছি, এটা নেই। আচ্ছা ঠিক আছে, এগুলো না দেখে আমি সরাসরিটা দেখাই। পেজ 11-তে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন নিটোর থেকে প্রাপ্ত, সেগুলোর ছবি আছে। নিউরো সায়েন্স থেকে যেটা আছে সেটা হচ্ছে পেজ 13-তে। মানে একদম পেজ 1 থেকে বা পেজ 2 থেকে যদি দেখেন, মানে বুলেট গুলো এখানে দেখাতে হবে। মানে পেজ 2-তে, দেন পেজ 4-এ, দেন পেজ 8-এ। এটা ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত, পেজ 8-এ। দেন পেজ 11 জাতীয় অর্থোপেডিক হসপিটাল অ্যান্ড পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, এটা থেকে উদ্ধারকৃত। পেজ 13-এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল থেকে প্রাপ্ত, এগুলো একদম মিলিটারি গ্রেডের বড় বুলেট যেটা মাথার থেকে উদ্ধার করা হয়েছে। সিএমএইচ থেকে প্রাপ্ত যে সমস্ত আলামত সেগুলো আছে পেজ 16-এ, সবগুলোই মিলিটারি গ্রেডের রাইফেল। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যেটা পাওয়া গেছে সেগুলো আছে পেজ 18-এ।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটাল থেকে প্রাপ্ত আলামত সেগুলো পিলেটস পেজ 20। সামাদ জখমি সামাদ মিয়ার ব্যক্তিগতভাবে তার কাছ থেকে যেটা পাওয়া গেছে সেটা আছে পেজ 22। এই সামারটাই মালার এটাই সামারটা লেখা আছে। আমি একটু পারমিশন চাচ্ছি এটা দেখানোর জন্য। পেজ আছে 22 তে, আলামতটা আছে এখানে, এই বুলেটটা। রিপোর্টও আছে। ঠেলে দেন। এটা হচ্ছে ক্লোজ করে দেখেন। মিলিটারি বুলেট। একদম মিলিটারি গ্রেড বুলেট, যেগুলো ওগুলো আরো অনেক আছে, আমরা একটাই দেখি। স্যার এটা কোন ইজ এক্সপার্ট অপিনিয়ন। এটা আচ্ছা, এটা আর এরকম আনো আরো অনেক একটা করে রাখো রাখো রাখো। প্রত্যেকটাতেই হলো ওই একই নামে বলে সব। বুলেট আছে। ওই মুখটা খোলো না। কোন সিএমই যে কোনো একটা খুললো তাহলেই হবে। একই বুলেট ধরেন হাতে। এটা হচ্ছে সেই বুলেট, সেটাও মিলিটারি গ্রেডের। এগুলো একদম শরীর থেকে উদ্ধার করা। আরেকটা হচ্ছে ডিফারেন্ট নেচারের, এটা অনেকটা ভোতা, এটা বাট এটা অনেক বড়। হ্যাঁ এটা, হ্যাঁ এটা মাথাটা, হ্যাঁ এটা বডিতে এটাই থাকবে। অনেক সময় আস্ত বুলেটটাই। সিমিলারলি এটাও মাথাতে উদ্ধার করছে একটু লম্বা। এটা একদম পুরোটাই তার বডিতে প্রবেশ করেছিল সেটা। এখানে পুরো লেখা আছে থেকে কত বছর বয়স কার শরীরে এটা সব বলা আছে। এবং এই সিমিলার বুলেট এখানেও, এটা হচ্ছে মিজানুর। হ্যাঁ আচ্ছা 18 বছর বয়স। 18 বছর বয়স, ডেট হলো 4/9/2024 তার শরীর থেকে উদ্ধার। যেখানে বয়স বলা আছে হিপ থেকে উদ্ধার হয়েছে। সিএমএস থেকে সিএমএস আবুল কাশেম, বয়স 26 বছর, বাম পাশে 7 তারিখে হিপ থেকে উদ্ধার হয়েছে। 7 তারিখ। এটা হচ্ছে সেই বুলেট। লেখা আছে। আর এটা একটা ফুল মিলিটারি গ্রেড, শিহান নামে একজন, 16 বছর, 2/9/2024 তারিখে। কি শহীদ? শিওর না। ঠিক আছে। আর ঠিক আছে, আর সব দেখানোর দরকার নেই। স্যার এটা পড়েন। ব্যালিস্টিক এক্সপার্ট, এটা যে গুলি, এটা যে গুলি ব্যালিস্টিক এক্সপার্ট। আচ্ছা, এবং এই গুলিগুলোর ব্যাপারে ব্যালিস্টিক এক্সপার্ট যেটা বলেছেন, PW43 পেজ 127। কি নাম ওনার? এর নাম হচ্ছেন শেখ নজরুল ইসলাম। বর্তমানে সিআইডি ঢাকা ব্যালিস্টিক শাখা বিশারদ হিসেবে আছে। এই মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট 10/3/25 তারিখে 2টি বুলেট, 3টি ধাতব প্লেট পরীক্ষার জন্য পাই। পরীক্ষান্তে এত তারিখে মতামত সম্বলিত প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করি। মতামতটা হচ্ছে কত পেজ? প্রদর্শনী 18/1, প্রদর্শনী 18। এনে হচ্ছে PW43। আচ্ছা এই বার করো। প্রদর্শনী 18, দেখাছেন প্রদর্শনী 18 কোনটাতে? প্রদর্শনী 18 এক্সপার্ট অপিনিয়ন আছে। মতামত এক্সিবিট আছে। হ্যাঁ হ্যাঁ, প্রদর্শনী এক্সিবিট 18 কত নাম্বার পেজ? মালিক মালিক। আর বাকি যেগুলো সাক্ষী আছে প্রত্যেকটা রেফার না করে আমি শুধু পড়ে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান শহীদ আহত তালিকা সম্বলিত 3টি গেজেট, এটা আগে দেখিয়েছি। কোথায় আছে একটু বলুন। এটা আছে প্রদর্শনী 69 সিরিজ
জব্দ তালিকা প্রদর্শনী 40, রেফারেন্স হচ্ছে জব্দ তালিকা প্রথম খণ্ড পৃষ্ঠা 40 থেকে 482। দেন 1927 জন আহত জুলাই যোদ্ধার তালিকা সম্বলিত একটি গেজেট হ্যাঁ পড়েছে। প্রদর্শনী 71, জব্দ তালিকা প্রদর্শনী 42, রেফারেন্স জব্দ তালিকা দ্বিতীয় খণ্ড 921 থেকে 1324 পৃষ্ঠা। জাতিসংঘের প্রতিবেদন যেটা আমি দেখিয়েছি, OHCHR এর প্রতিবেদন জুলাই আগস্ট 2024 সংগঠিত বিপ্লবের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা, প্রদর্শনী 72, জব্দ তালিকা প্রদর্শনী 44, রেফারেন্স জব্দ তালিকা তৃতীয় খণ্ড 921 থেকে 1324 পৃষ্ঠা। 1400 হত্যা এবং 25,000 আহত করার প্রমাণ পেয়েছে। ITJP টেক গ্লোবালের প্রতিবেদনের প্রদর্শনী 73, জব্দ তালিকা প্রদর্শনী 44, রেফারেন্স জব্দ তালিকা তৃতীয় খণ্ড 921 থেকে 1322। এটা কোনটা? হ্যাঁ, এটা দেখাতে হবে, আমি লাস্টে দেখাবো। মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদন প্রদর্শনী 74, জব্দ তালিকা প্রদর্শনী 44, রেফারেন্স জব্দ তালিকা তৃতীয় খণ্ড 921 থেকে 1324 পৃষ্ঠা। না, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রদর্শনী 75, জব্দ তালিকা প্রদর্শনী 44, রেফারেন্স জব্দ তালিকা তৃতীয় খণ্ড 921 থেকে 1324 পৃষ্ঠা। আন্দোলনের গুলি বর্ষণের খবর সম্বলিত 15টি পত্রিকা প্রদর্শনী 76 সিরিজ, জব্দ তালিকা প্রদর্শনী 46, রেফারেন্স জব্দ তালিকা চতুর্থ খণ্ড 1325 থেকে 1374 পৃষ্ঠা। আচ্ছা, এইটা আমি একটু দেখাবো। চতুর্থ খণ্ড 1325 থেকে 1374 পৃষ্ঠা। তেরোশো 1325 থেকে 1374, চতুর্থ খণ্ড 1325 থেকে 1374। কিভাবে মিলাইছে? হ্যাঁ, 1325 পরে কি আছে দেখো তো। এটা তো তালিকা মনে হয়। হ্যাঁ, 15টি পত্রিকা ঠিক আছে। জব্দ তালিকা চতুর্থ খণ্ড, জব্দ তালিকা চতুর্থ খণ্ড নিয়ে যে 1325 জব্দ তালিকা। আচ্ছা, জব্দ তালিকা এবং এটা আর ওই যে তথ্য সূত্র নামে আমাদের আরেকটা ভলিউম আছে, ওই জন্য আমাদের এটা মাইলর যদি 1329 থেকে দেখা যায় তাহলে সবগুলো পত্রিকার হেডলাইনগুলো সূচিতে আছে, হেডলাইনগুলো সূচিতে আছে। দফায় দফা সংঘর্ষ, হামলা, গুলি। এটা কালকে মনে হয় দেখানো হয়েছে না? এটা দেখিয়েছি, এই অংশটা দেখিয়েছি। তারপরে আন্দোলনের গুলি বর্ষণের খবর সম্বলিত 54টি আমার দেশ পত্রিকা প্রদর্শনী 77 সিরিজ, জব্দ তালিকা প্রদর্শনী 48, জব্দ তালিকা চতুর্থ খণ্ড 1375 থেকে। এটা একটু বোধহয় দেখানো বাকি আছে, দেখাচ্ছি। তুমি ভিডিওটা রেডি করো, ITJP এবং এই যে এখানে লাস্ট 1375 থেকে সব। এই পত্রিকাগুলো শুরু হয়েছে 1379 থেকে। 1379 থেকে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। এটা ভারতে পালিয়ে যাওয়ার অজানা কথা। সঙ্গের 14 সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তারেক সিদ্দিকী পালিয়েছেন একই বিমান। দেন আমার দেশ 22/12/2024 ইতিহাসে তোমরা অমলিন, 24-এর গণ অভ্যুত্থান, শহীদদের ছবি নাম দিয়ে আরেকটা রিপোর্ট। আমার দেশ 22/12/2024 জুলাই বিপ্লব, মাথায় শতাধিক গুলি তবুও ভাবনায় দেশ। এটা হচ্ছে পেজ 1383। পেজ 1385 জুলাই বিপ্লব, তিনি বন্ধুদের সাহস দিয়ে বলেছিলেন, তোরা কি ভীতু, ভয় পাস? একদিন তো আমরা মরবই, আজকে মরলে দেশের জন্য মরবো। শহীদ ওহিদের দাফন হয় এলাকাবাসীর চাঁদায়। এটা একজন শহীদের কথা। 1385, 24/12/2024 খ্রিস্টাব্দে আমার দেশ পত্রিকা রিপোর্ট।
1387 সিটকে পড়া মাসুমের মগজ রক্তে ভেসে যায় রাস্তা। ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবের নির্মম শিকার, আন্দোলনকারীদের চিকিৎসা দিতে বাধা দেন নিজাম হাজারী। আমার দেশের রিপোর্ট 25/12/2024 খ্রিস্টাব্দের। পৃষ্ঠা 1383। বিয়ে বার্ষিকীর দিনই শহীদ হন কলা বিক্রেতা মিরাজুল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 2 সন্তান নিয়ে অথই সাগরে পড়েছেন স্ত্রী। 26/12/2024 খ্রিস্টাব্দের রিপোর্ট। 1389-তে জুলাই বিপ্লব। আম্মু তুমি ফিলিস্তিনি মায়েদের মতো মনকে শক্ত করো। আন্দোলনের শহীদ হওয়ার আগে মাকে সান্ত্বনা জয়ের। জানাজা ও দাফনে বাধা দেয় আওয়ামী সন্ত্রাসীরা। আমার দেশের রিপোর্ট 27/12/2024। দেন 1391। একদিনে 68 হত্যায় কেঁদেছিল সাভার আশুলিয়াবাসী। 5ই আগস্টের গণহত্যা, পোড়ানো হয় বহু লাশ। 1393। আমার দেশের রিপোর্ট 28/12/2024। তানভীরের সঙ্গে মৃত্যু হয় বাবার স্বপ্নেরও। চট্টগ্রামে ঘাতকের বুলেট কেড়ে নেয় জীবন। ছেলের লাশ বিক্রি করে টাকা নিতে পারবো না। 1394। আমার দেশ পত্রিকার রিপোর্ট জুলাই বিপ্লব। 29/12/2024 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। জাবির শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে শহীদ নাফিসা হল রাখার দাবি। দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছিল নাফিসা। 1396। আমার দেশের রিপোর্ট 30/12/2024। নদীতে ফেলার চেষ্টা করে আওয়ামী সন্ত্রাসীরা। দাফনেও বাধা দেয় ক্যাডাররা। বিজিবির গুলি কানের উপর লেগে চোখ দিয়ে বেরিয়ে যায়। আমার দেশ পত্রিকার রিপোর্ট 1397। 31/12/2024 খ্রিস্টাব্দে। এখনো পথ চেয়ে থাকেন মিলনের মমতাময়ী মা। 14 মাসের শিশুকে নিয়ে বিপাকে মিলনের স্ত্রী সবিতা। ভাইকে খুঁজতে প্রতারকদের খপ্পরে পড়ে মুক্তিপণের নামে টাকাও খুইয়েছেন। পেজ 1398। তারিখ 1/1/2025। চোখ হারানোর পরও নামেন আন্দোলনে। মনে হয়েছে চোখের চেয়ে দেশের অবস্থা বেশি খারাপ। এখনো মাঝে মধ্যে স্বপ্ন দেখেন তার চোখ নেই। স্বাধীন দেশ দেখলে মন কিছুটা হালকা হয়। রিয়াদ সদ্য এইচএসসি পাশ করা একজন অদম্য তরুণ। এটা হচ্ছে তার রিপোর্ট। 1399। বদলে যাওয়া বাংলাদেশের উত্তাল 36 দিন। এখানে ডে ওয়াইজ কোন তারিখে কি হয়েছে সেটার একটা রিপোর্ট। আমার দেশ, হ্যাঁ আমার দেশ। 1402 2/1/2025 তারিখের রিপোর্ট। অন্ধ হওয়ার শঙ্কায় দিন কাটছে শুভর। 5 বার অপারেশন করেও চোখের উন্নতি হয়নি। চোখের আলো না ফিরলে অন্ধকারে পড়বে পরিবার। 6 লাখ টাকা ঋণ করে চিকিৎসা। 1403 3/1/2025 তারিখের রিপোর্ট। পুলিশের বুলেটে লন্ডভন্ড আহসানের সুখের নীর। আন্দোলনকারীদের খিচুড়ি খাওয়াতে গিয়ে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা দেননি ডাক্তাররা। এখনো বাবার অপেক্ষায় কোলের শিশু সন্তান। 1404 4/1/2025 তারিখের রিপোর্ট। শহীদ রিয়াজুলের শিশু সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তায়। বাবার মৃত্যুর 3 মাস আগে সন্তানদের ছেড়ে চলে যান মা। মায়ের মৃত্যুর পর বাবাই ছিলেন তাদের ভরসা। পুলিশের বুলেটে শহীদ হন রিয়াজুল তালুকদার। 1405 6/1/2025 খ্রিস্টাব্দ তারিখ। জুলাই বিপ্লব। ঈশান কোণে অন্ধকার শিশু ঈশানের। বিজয় মিছিলে গুলিবিদ্ধদের পানি খাওয়াতে গিয়ে নিজেই বুলেট বিদ্ধ হয়। গুলিবিদ্ধ এক চোখ লাগানো হয়েছে কৃত্রিম প্লাস্টিক বল। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই জানালেন বাবা মা। 7ম শ্রেণীর ছাত্র ছিল সে। উত্তরাতে গুলিবিদ্ধ হয়। 1406 7/1/2025 তারিখের রিপোর্ট। শহীদ নূর আলমের পরিবার অনিশ্চিত ভবিষ্যতের মুখে। মারা যাওয়ার পর স্বামীর ঘর থেকে বের করে দেওয়া হয় স্ত্রী খাদিজাকে। সহায়তার টাকা না দিতেই শ্বশুরবাড়ির লোকদের বৈরী আচরণ। নূর আলমকে হারিয়ে আমরা ভালো নেই, বাবার মন্তব্য। 1407 দরবেশ একাই লুটেছেন 57,000 কোটি টাকা। এটা এখানে আসলো দুর্নীতির বিষয়। আচ্ছা, এটা মনে হয় অন্যভাবে ঢুকে গেছে। 1408 8/1/2025 তারিখের রিপোর্ট। আন্দোলনের ভিডিও করায় টার্গেট করে গুলি। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা গুলি করে। উপার্জনক্ষম বড় ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। সংসার ও ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে শঙ্কিত বাবা। এটা কক্সবাজারে।
আচ্ছা, এরপরে তো গুম একটা দেখা যাচ্ছে না, এটা এরপরে 1409 গুমের সুপিরিয়র কমান্ড শেখ হাসিনা 450 জন হয়তো আর ফিরবে না, এটা অন্য নিউজটা এখানে ঢুকছে। 1410 একই নিউজ। 1411 জুলাই বিপ্লব, খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় ইয়ামিনকে, মুমূর্ষু অবস্থায় সাজোয়া জানের উপর রেখে ঘুরানো হয়, হত্যার পর জঙ্গি সহ নানা আখ্যা দেওয়ার চেষ্টা, নিষ্ঠুর ভাবে হত্যার সে দৃশ্য আমাদের ঘুমাতে দেয় না। 1412 11/1/2025 তারিখের রিপোর্ট, গুলিতে ঝাঁঝরা শরীর তবু দিন রাত সংগ্রাম। 5ই আগস্ট বিজয় মিছিলে গিয়ে সাভার মডেল থানার সামনে গুলিবিদ্ধ হন, অস্ত্রোপচারের জন্য 1 লাখ টাকা জমা দিতে হবে, পরে আরো টাকা লাগবে, চিকিৎসায় এগিয়ে আসতে বিত্তশালীদের সুদৃষ্টি কামনা। হতদরিদ্র পরিবারের সন্তান রবিউল ইসলাম সুমন। 12/1/2025 তারিখের রিপোর্ট 1413, ছেলে শহীদ হয়েছে তাতে দুঃখ নেই, দেশ তো স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ নেতাদের ছোড়া গুলিতে শহীদ হন, 3 ভাইয়ের দৌড়াদৌড়িতে মুখর বাড়িতে এখন নীরবতা। উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল জাহিদের। 13/1/2025 শহীদি মৃত্যু কামনা করে সেদিনই গুলিবিদ্ধ হন, আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয়, গুলি এসে লাগে তার মাথায়। গুলিবিদ্ধ হওয়ার আগে ফজরের নামাজে ইমামতি করেন। হাসিনা সরকারের পদত্যাগের একতরফা দাবিতে অন্যতম নেতা ছিলেন রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক ছাত্র আলী রায়হান। 1415 15/1/2025 তারিখের রিপোর্ট, 4 লাখ কোটি টাকা লুটে নেবে আদানি। আচ্ছা, এটা তো অন্য নিউজ চলে আসছে। এরপরে পৃষ্ঠা 1419, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ফিরেছেন লাশ হয়ে। 15/1/2025 তারিখের রিপোর্ট, কান্না আর আহাজারি থামেনি পরিবারে, ভয়ে আত্মীয় স্বজন লাশ আনতে চাননি, ছাত্রদের সহযোগিতায় লাশ দাফন করা হয়। তিনি হচ্ছেন মনির, শহীদ মনির, শাহবাগে এসে তিনি শহীদ হয়েছিলেন। 16/1/2025 তারিখের রিপোর্ট 1420, হাল ধরার পরিবর্তে নিজেই এখন পরিবারের বোঝা, একটি চোখের বিনিময়ে হলেও স্বৈরাচারী হাসিনার পতন দেখতে পাচ্ছি, ভালো চাকরি করে পরিবারের হাল ধরবেন এমন প্রত্যাশা ছিল বৃদ্ধা মায়ের। ওনার নাম হচ্ছে ব্রজমোহন ছাত্র রহমতুল্লাহ সাব্বির। 1421 20/1/2025 তারিখের রিপোর্ট, পেট দিয়ে গুলি ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায় শহীদ ইসমামুল হক। চানখারপুলের শহীদ। মার্চ টু ঢাকা কর্মসূচি শুরু হলে তাতে যোগ দেয়, প্রথমে চিকিৎসা না দিয়ে ফিরে দেওয়া হয়, খরচ যোগাতে হিমশিম পরিবার। 1422 21/1/2025 তারিখের রিপোর্ট, দুপায়ে গুলিতে আহত, খোঁজ নেয়নি কেউ, গ্রেপ্তার এড়াতে পালান হাসপাতাল থেকে, বাড়ি ফিরে 13 দিন পরে গোপনে চিকিৎসা নেন, কপালে বুলেটের কারণে বেহুশ হয়ে পড়েন। ওনার নাম হচ্ছে আইন বিভাগের ছাত্র, সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের তানভীর। 18 জুলাই গুলিবিদ্ধ হন। 22/1/2025 তারিখের রিপোর্ট 1423, মাকে চিঠি লিখে মিছিলে যান আনাস, ফেরেন লাশ হয়ে। এটা আমরা কোর্টে দেখিয়েছি। 23/1/2025 1424 পেজে, গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয় সজলের লাশ। তোমরা চিন্তা করো না, আমি মিছিলে যাচ্ছি, ইঞ্জিনিয়ার স্বপ্ন পূরণ হলো না, একমাত্র মেয়ের শিক্ষার ব্যবস্থা চান স্ত্রী। 1425 শহীদ পলাশের কবর খননের সময় 3 দফা গুলি। 24/1/2025 প্রতি রাতে ছেলের কবরের পাশে কাঁদেন মমতাময়ী মা। 1427 গুলিবিদ্ধ ওয়াসিমের মৃত্যু নিশ্চিতে ছুরিকাঘাত, ছেলের কথা মনে হলে বাবা কবরে ছুটে যান, আদরের ছেলেকে এখনো খুঁজে বেড়ান মা, হত্যাকারীদের দাবি বিচারের দাবি পরিবারের। 1423 চোখ হারানোর শঙ্কায় প্রহর কাটছে ইমরানের, চোখ ও মাথা সহ বিভিন্ন স্থানে 29টি গুলি, অস্ত্রোপচারের পর এখনো রয়ে গেছে 13টি গুলি। 1429 দৃষ্টি হারানো মুবিন দেখতে চান নতুন বাংলাদেশ, এখনো ঘুমাতে পারেন না, মাথায় প্রচন্ড ব্যথা, মাথায় রয়েছে 100-র মতো ছড়া গুলি। 1430 সন্তানের লাশ কাঁধে নেব কখনো ভাবিনি, বেঁচে থাকার অবলম্বন হারিয়ে দিশেহারা পরিবার চলছে আত্মীয় স্বজনের সহযোগিতায়, হৃদয়ের স্মরণে স্থাপন, শহীদ হৃদয় হোসেন। বাড্ডায় গুলিবিদ্ধ হন। 1431 বিয়ের 6.5 মাসের মাথায় বিধবা হন স্ত্রী, মধ্যবাড্ডায় গুলিতে প্রাণ হারান শহীদ আব্দুল হান্নান। 1432 গুম খুনে হাসিনা ও সেনা চক্র। 1434 ভিক্ষা করে সংসার চালান শহীদ রাজীবের বাবা।
ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। স্বামী হত্যা বিচার চান শরীফা বেগম, ছোট ছেলে চাকরি চান রাজীবের মা। এরপর 1437-এ অধিকার আদায়ের আন্দোলনে অগ্রভাগে ছিলেন শহীদ শাকিল, সন্ত্রাসী বাহিনীর টার্গেটে পরিণত হন। স্নাইপার দিয়ে হত্যাযজ্ঞ চালায় আওয়ামী ক্যাডার, বুকে গুলি লাগায় ঘটনাস্থলে শহীদ। 1438 শহীদ নূরের শোকে 5 মাসের মাথায় মায়ের মৃত্যু। অভাবের সংসারে একমাত্র ভরসা ছিলেন নূর, পুলিশের গুলি পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে যায়। ছেলের মৃত্যু সংবাদ শুনে স্ট্রোক করেন মা। 1439 শহীদ আলমগীর হোসেন, গুলিতে মগজ আলাদা হয়ে যায় শহীদ আলমগীরের। শহীদ হওয়ার পরের মাসে জন্ম কন্যা সন্তানের, মেয়ের মুখে বাবা ডাক শোনা হলো না। 1440 গুলিতে চোখ হারিয়েছেন একমাত্র উপার্জনক্ষম সাব্বির আহমেদ। প্রথমে গুলি লাগে ডান চোখে, এরপর বাম চোখে আঘাতপ্রাপ্ত হয়। তার কাঁধে ছিল ভাইদের পড়াশোনার দায়িত্ব। 1441 আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সাব্বির। লাশ দ্রুত দাফন করতেও চাপ ছিল পুলিশের। ছোট ভাই বোনের পড়াশোনার ব্যাহত হওয়ার আশঙ্কা। 1442 জুলাই গণহত্যার হোতারা চিহ্নিত। 1443 হাসিনার কমান্ডে জুলাই গণহত্যা। 1445 পুলিশের গুলিতে চোখ নষ্ট সামিরুলের, ডান চোখ, অন্যটি নিয়েও শঙ্কা। সারা শরীরে পুলিশের গুলির ক্ষত চিহ্ন। 1446 জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। আচ্ছা, 1447 মাথায় গুলি লেগে মগজ বের হয়ে যায় নাইমার। শহীদ নাইমা সুলতানা উত্তরায় তার নিজের বাসার বারান্দায় গুলিবিদ্ধ হন। সারা শরীরে গুলি নিয়ে ঢুকছেন রাজীব। 1448 1449 শিশু রিয়া গোপ, রিয়ার প্রসঙ্গ উঠলেই জ্ঞান হারান মা। ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হন। এটা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন, 6 বছর বয়সী শিশু। 1450 হাঁটুর উপরে গুলি লেগেও ওপাশ দিয়ে বেরিয়ে যায় মাসুদ মিয়া। স্ট্রেচারে ভর করে খুঁড়িয়ে হাঁটতে হয় মাসুদকে। অপারেশনের জন্য সরকারের সহযোগিতা চান। সংসার চালানো স্বামীর চিকিৎসায় হিমশিম স্ত্রীর। 1451 ছররা গুলিতে আহত হয়েও পিছু হটেননি আলিফ। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংসতায় ক্ষুব্ধ করেছিল আলিফকে। 5ই আগস্ট যাত্রাবাড়িতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে গিয়ে শহীদ হন। বাবার ইচ্ছা ছিল ছেলেকে নিয়ে বিদেশে পড়াশোনা করানো। 1452 শহীদ সাদিকের পিঠ ভেদ করে নাভির পাশে আটকে যায় গুলি। জুমার নামাজ শেষে সহপাঠীদের সঙ্গে রাজপথে মিছিলে নেমেছিলেন। পোশাক দেখে আশেপাশের মাদ্রাসায় খবর দেওয়া হয়। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এসে লাশ শনাক্ত করেন। এটা 19 জুলাই। 1453 দু চোখ হারানোর ঝুঁকিতে রাজমণি আক্তার। 1454 গুলিতে ঝাঁঝরা আমার বাবুর ছবি, চোখে ভাসে ঘুমাতে পারি না। শহীদ ফাহমিন জাফর। ছেলে ফিরল ঠিকই, তবে লাশ হয়ে। ছররা গুলিতে সারা শরীর ঝাঁঝরা হয়ে যায়। ছেলে লাশ বুকে জড়িয়ে ধরে জ্ঞান হারান মা। 1455 শরীরে 55টি গুলির চিহ্ন ছিল শহীদ ওসমানের। মাকে বলেছিলেন, আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দাও, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে। 1456 দেশের জন্যই জীবন দিচ্ছি, এটাই পরম পাওয়া। পুলিশ পেটে রাইফেল ঠেকিয়ে গুলি করে। হাসপাতালে বেডের সঙ্গে হাত করা বাধা ছিল শুভর। হত্যাকারী হাসিনার ফাঁসি চাইলেন ভাই। 1457 পেটে গুলি লেগে খাদ্যনালী ছিদ্র হয়ে যায়। একটি গুলি ডান হাত ভেদ করে বের হয়। চিকিৎসা করাবো না খাবারের ব্যবস্থা করবো ভেবে পাচ্ছি না। 1458 উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। শহীদ মিরাজুল ইসলাম অর্ণব। মৃত্যুর আগে শেষ কথা ছিল, আল্লাহ তুমি আমাকে বাঁচায় রাখো, আমি মরে গেলে আমার আব্বু আম্মুকে কে দেখবে। 1459 শহীদ রাহাত হোসেন শরীফ। মরলে মরমু, দেশের জন্য শহীদ হমু। হেলিকপ্টার থেকে র্যাবের ছোড়া গুলিতে শহীদ হয় কিশোর রাহাত। বিদেশে গিয়ে মায়ের কষ্ট লাঘবের স্বপ্ন ছিল, একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ মা। এই হচ্ছে অসংখ্য ঘটনার কিছু অংশ যেটা আমরা আপনাদের সামনে প্লেস করলাম। কালকে কোশ্চেন বললেন না, শুধু চার্জ 1-এর 14 তারিখ পর্যন্ত। আচ্ছা দাঁড়া আমি আমার আর্গুমেন্ট গুছাই নিয়ে আসি। আঞ্জুমানের ঠিক আছে দাঁড়ান, আচ্ছা সরানো এটা রেখে দিন। আচ্ছা আঞ্জুমানেরটা দিন।
আচ্ছা, আমাদের তালিকাটা না। আমার দেশের এই 54টি প্রতিবেদনের বাইরে আন্দোলনকারীদের উপর বিভিন্ন স্থানে গুলি ও আওয়ামী লীগ কর্তৃক গুলি বর্ষণের 12টি ভিডিও সম্বলিত পেন ড্রাইভ, বস্তু প্রদর্শনী 33, এটা কি দেখাতে পারবা? বস্তু প্রদর্শনী 33, জব্দ তালিকা 50, রেফারেন্স জব্দ তালিকা 4th খণ্ড 1460 থেকে 1462। এটা কি কত থেকে দেখানো স্যার? হ্যাঁ, চার্জ 1:30। আর যেখানে আন্দোলনকারীদের উপর বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ কর্তৃক গুলি বর্ষণের 7টি ভিডিও সম্বলিত পেন ড্রাইভ, বস্তু প্রদর্শনী 1। এটা আচ্ছা, এটা মানে এটা এবং আইটিজেপি এটা পরে দেখাচ্ছি, একবারে শেষ করে নিই। কারফিউ জারি সংক্রান্ত নিউজ, জব্দ তালিকা 54, রেফারেন্স জব্দ তালিকা 4th খণ্ড 1465 থেকে 1444 পৃষ্ঠা। গ্রাফিতি এবং গাইল সমগ্র যে এই আন্দোলনকারীদের মধ্যে তারা কিভাবে বিপ্লবটাকে দেখেছে, কিভাবে ওন করেছে, সেটা সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান, 34শে জুলাই, গ্রাফিতিতে বাংলাদেশ নামক 3টি বই। এখানে নিষ্ঠুরতা, সরকারের আচরণ এবং আন্দোলনের তাদের কি স্লোগান ছিল, কি ন্যারেটিভ ছিল সেই সংক্রান্ত পুরো বইপত্র। প্রদর্শনী 79, জব্দ তালিকা প্রদর্শনী 56, রেফারেন্স জব্দ তালিকা 6ষ্ঠ খণ্ড 2345 থেকে 2953, 7ম খণ্ডের 2954 থেকে 3392 পৃষ্ঠা। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক প্রকাশিত শহীদদের তালিকা সম্বলিত 10 খণ্ডের বই, বস্তু প্রদর্শনী 34, জব্দ তালিকা 58, রেফারেন্স জব্দ তালিকা 7ম খণ্ড 3393 থেকে 3394 পৃষ্ঠা। এবং 10 খণ্ডের এই বই এখানে আদালতে আমরা উপস্থাপন করেছি, যেখানে হাজার খানেক শহীদের ডিটেইল বর্ণনা, শহীদ হওয়ার স্থান, কিভাবে শহীদ হয়েছে, কাদের কর্তৃক শহীদ হয়েছে, সবকিছু ডিটেইল বর্ণনা আছে, যেটা ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক আক্রমণ যেটা ছিল সেটা খুব কনক্লুসিভলি প্রমাণ করে। বিবিসি প্রতিবেদন বলছে, আল জাজিরা বলছে, প্রথম আলো, বিডি নিউজ, 2টি পত্রিকা আন্দোলনে 133 শিশু হত্যার খবর, প্রদর্শনী 91, এটা দেখাও। জব্দ তালিকা প্রদর্শনী 30, রেফারেন্স অতিরিক্ত জব্দ তালিকা 15 থেকে 23 পৃষ্ঠা। 15 থেকে 23 পৃষ্ঠা। যেটাতে বিবিসি ছিল না, এখানে যে 133 মানে এই স্মল ওয়ান, অতিরিক্ত জব্দ তালিকা যেটাতে বিবিসি ছিল। পৃষ্ঠা মানে 17 থেকে, এটা 17 থেকে অনওয়ার্ডস। এটা পেয়েছে। তখন প্রথম আলো। আচ্ছা, এইটা বিডি নিউজ 24.com, 3রা আগস্ট 2024, তখনও দেশ স্বাধীন হয়নি। সেই সময় নিউজের দেশের সহিংসতা, পেজ 17 আমি দেখাচ্ছি, এক্সিবিট 91 সিরিজ। দেশের সহিংসতায় অন্তত 32 শিশুর মৃত্যু, ইউনিসেফের উদ্বেগ। ইউনিসেফ সকল সহিংসতা নিন্দা জানায় উল্লেখ করে বিবৃতিতে নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানানো হয়। পরবর্তী পেজ দৈনিক প্রথম আলোর রিপোর্ট, 4 আগস্ট 2025, 18 পেজে, গণ অভ্যুত্থানে শহীদ 133 শিশু। সেখানে সমস্ত ছবি দিয়েছেন ওনারা। এবং 19 নম্বর পেজে একটা ছোট্ট শিশু যে খেলা করছে, তাকেও শহীদ হতে হয়েছে। শিশু আব্দুল আহাদ, সে সর্বকনিষ্ঠ শিশু, 4 বছর বয়স ছিল তার। শহীদ আব্দুল আহাদ, 4 বছর বয়স, তাকেও হত্যা করা হয়। 20 নম্বর পেজে শিশুদের উপরে নৃশংসতা, জুলাইয়ে শিশুদের প্রতি নৃশংসতা, সরকারি গেজেটে শহীদ 836 জন। পেজ 21 শহীদ মেয়ে শিশুদের ছবি আছে, রিয়ামনি এটা। এবং এই শিশুদের 88% হচ্ছে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়, পেজ 22-তে। ফারহান ফাইয়াজের ছবি আছে, এটা হচ্ছে শহীদের শিশু হত্যার ব্যাপারে এই আন্দোলনের এই যে মানবতা বিরোধী যে আদার ইনহিউম্যান অ্যাক্টস, তারা যে শিশুদের এবং ইয়াং ছেলেদের টার্গেট করে হত্যা করেছে সেটার নমুনা এটা। এবং শিশুদের ব্যাপারে আমি গতকালকে জাতিসংঘের রিপোর্ট থেকেও দেখিয়েছিলাম। জাতিসংঘের রিপোর্টের পেজ 51। Violation and abuses against children, Jatisangha report, paragraph 205. Numerous teenage children actively participated in the protest, including high school students from colleges, students at religious madrasas and young workers. Other children observed protesters out of the curiosity.
Street children and other from socio-economically disadvantaged background known as Tokai were seen among Awami League supporters and among protesters. OSCHR received allegations of both Awami League and opposition parties recruiting and paying such children to teenage violence. Further investigation would be necessary. সেখানে বলল 206 OSCHR documented cases of children killed or seriously injured in Dhaka areas of Azampur, Badda, Dhanmondi, Farmgate, Jatrabari, Mirpur, Mohammadpur, Rampura, and also in other parts of the country, including in Gazipur, Narayanganj, Rangpur, and Sylhet. Apart from the targeted killings documented above, security forces also killed child protesters with indiscriminate shooting of rifles and shotguns loaded with lethal ammunitions. In Mohammadpur, for instance, police shot indiscriminately at a mixed crowds of peaceful protesters and violent rioters, killing, among others, a 17-year-old student with a shot to head on 19 July, although he posed no threat to at that time. On 18 July, a 17-year-old student was killed when police were firing at protesters in Dhanmondi. Another 12-year-old child protesters in Dhanmondi died from internal bleeding caused by impact of some 200 metal shot pellets. Other children were maimed for life or otherwise seriously injured. A 16-year-old boy had to have one of his legs amputated after the leg was struck by bullets and metal shots fired by Awami League supporters. A 17-year-old boy was blinded in both eyes when police fired metal shots at protesters. Among those killed were also very young children who were brought by their parents to protest or were shot as a bystander. In Narayanganj, a 6-year-old girl was killed by a bullet to the head while standing on the roof of her building, observing violent clashes at a protest. Children were also subject to arbitrary arrest and often detained in police stations, a detective branch headquarters, and in prisons together with adults. They were also subjected to other violations there, including torture, ill treatment, and coercion to include induced confession. Several teenage boys were detained among large number of adults held at the police's counter-terrorism and transnational crime CTTC headquarters. In Rangpur, a 16-year-old boy was arbitrarily detained for 13 days. The boy and several other children were among the hundreds of persons arrested based on false charges built around the police's own killing of Abu Said. A 17-year-old boy was tortured for 2 days in Jatrabari police station to get him to confess to murdering a police officer. Before he was brought to detective branch headquarters and tortured there again. Only 3 days into his detention, he was brought before the judge, who ordered that he be held for further 7 days of remand among adult prisoners, despite his lawyer pointing out to court that the victim was a child. After extensive media coverage of the case, another judge finally ordered his transfer and continued detention in a child detention facility where he remained until 6th of August. So, এই আক্রমণের একটা বিশেষ দিক ছিল শিশুদেরকে টার্গেট করা, আর একটা ছিল নারীদের টার্গেট করা, that your losses will found from page 50. Violation and abuses targeting women and girls protesting. Female students were often at the forefront of the early protest and their organization, although male-dominated leadership structure had the effect of gradually sidelining them as the protesters went on and the government repressing intensified, a trend that continued after 5th of August. Women protesters were not spared from attack by the state security forces and armed Awami League supporters. In addition to the attacks against female students, protesters at Dhaka University and Eden College, female protesters were also among those attacked in other parts of Dhaka, including Jatrabari, Uttara, Dhanmondi, Mirpur, and in other cities such as Kumilla, Savar, Sylhet, and Rangpur. As noted above, the women were also subject to arbitrary arrest, torture, and other forms of ill treatment. Violence targeting female protesters was often gender-based in its aims and means, reflecting abusive patterns specifically directed against women and girls. Interlocutors highlighted that it served as a tool to deter the women's participation.
undermine female leadership within the movement, and reinforce entrenched patriarchal norms. Physical assaults on female protesters often targeted specific body parts such as face, chest, pelvis, and buttocks, as the perpetrators aimed not only to inflict pain but also apparently sought to humiliate and degrade women specifically based on their gender. Physical violence was humiliate and degrade women as a physical violence was routinely accompanied by gender-based insult, with female protesters frequently labeled as whores, sluts, and prostitutes, among such other degrading terms. Attackers from Awami League, Chhatra League, and police officers frequently made verbal threats to rape, forced nudity, and other forms of sexual violence against women. OSCHR received credible victim accounts of assaults by Awami League supporters involving physical sexual violence. In one case that occurred in early August in Dhaka, a group of men armed with bamboo stick apprehended a woman and questioned her whether she was a protester. After searching her bag and phone and finding a Bangladeshi flag, they physically assaulted her, tearing her hair, ripping her shirt, and groping her breasts and buttocks while scratching her chest and hurling sexualized insults. In another case that occurred in July in Dhaka, 2 Chhatra League supporters threatened to rape a female protester, her mother, and all the women in her family, and physically assaulted her, including by groping her breast and genital while making sexually explicit remarks. After the incident, the victim received threatening calls with further threats of rape against her and other family members. Witnesses also reported Chhatra League supporters assaulting several women in Kumilla, including 2 female students, whom they apprehended and groped before handing them over to the police. Victims of sexual and gender-based violence in Bangladesh often refrain from reporting report করে না সেটা বলছে। সো মানে এই যে ট্রেন্ড শিশু এবং নারীদেরকে স্পেশালি টার্গেট করে করা, এইটা ছিল অন্যতম একটা ট্রেন্ড অফ দি অ্যাটাক। 3 আগস্ট আসাদুজ্জামান খান এদেরকে শিশু বলতে রাজি না, অতিরিক্ত জব্দ তালিকা পেজ 14-এ মানে এদের এই আসামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটা রিমার্ক এখানে আছে 14। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান 2024 আগস্টের 3 তারিখ রাতে কোর কমিটির মিটিং শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিরোনামে 3 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও আছে, যা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA নামক সংস্থা গত 7/8/2025 তারিখে তাদের অফিসিয়াল ফেসবুকে প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যায় 3রা আগস্ট 2024 তারিখ রাতের বেলায় কোর কমিটির মিটিং শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং চলাকালে গণমাধ্যমে পতিত সরকারের অনুগত বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ সরকারের সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ ও ভয়াবহ হামলার বিষয়ে মিথ্যাচার করে ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও আন্দোলন চলাকালে 32 জন শিশুর প্রাণহানির বিষয়ে ইউনাইটেড নেশনের দাবিকে অস্বীকার করে তিনি মিথ্যাচার করেন। সো এটা উইদিন দেয়ার নলেজ। আচ্ছা, পিআইডি প্রকাশিত 36 জুলাই নামক একটি বই, প্রদর্শনী 78, 79, জব্দ তালিকার 56, রেফারেন্স জব্দ তালিকা 6ষ্ঠ খণ্ড 3074 থেকে 3392 পৃষ্ঠা। মৌখিক সাক্ষী যারা এই গুলি এবং হুকুমের কথা বলেছেন, PW 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 18, 19, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 32, 35, 36, 37, 38, 39, 41, 47, 48, 49 and 50। প্রত্যেক সাক্ষী স্পেসিফিক্যালি তাদের এক্সপেরিয়েন্সের বর্ণনা দিয়েছেন, কি গুলি বর্ষণ হয়েছে, গুলি তারা ইনজুরি সাস্টেইন করেছেন। সমস্ত বর্ণনা থেকে ক্লিয়ারলি প্রমাণ হয় order has been given by the superior commander Sheikh Hasina. It was transmitted through the Home Minister, transmitted through the IGP, transmitted to the Dhaka Metropolitan Police Commissioner, to the other police officers, and also to the other Awami League workers and leaders. According to that order,
ইট ওয়াজ ক্যারিড আউট অল ওভার দ্য কান্ট্রি এবং সেগুলোই সাক্ষীরা প্রমাণ করেছেন, সেগুলো ডকুমেন্টারি এভিডেন্স থেকে আমরা দেখালাম যে এই অর্ডারটা শুধু অর্ডারই ছিল না, নোয়িং ফুললি ওয়েল অ্যাবাউট দি অ্যাটাক অন দি সিভিলিয়ান পপুলেশন, এই পারপিট্রেটরদের নির্দেশে প্রত্যেকটা জায়গায় এইভাবে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। তার সংখ্যা 1400, আহত হওয়ার সংখ্যা 35,000, 25 থেকে 35,000। মানে এরপরে আমি যে ভিডিওগুলো আচ্ছা, আরেকটা হচ্ছে যে জানাজা এবং দাফনে যে বাধা দেওয়া হয়েছে, আইডেন্টিফিকেশন, নিহতদের লাশ পরিবারের কাছে দেয়া হয়নি এবং এরকম বেয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে, সেই সংক্রান্ত একটা নিউজ যেটা আছে, এটা কত ডকুমেন্ট, কত ডকুমেন্ট ডকেট আছে, কেস ডকেট আছে, যেখানে এভিডেন্স আছে। ইত্তেফাকের একটা রিপোর্ট, বেওয়ারিশ 21 লাশ দাফন, কয়েকজন গুলিবিদ্ধ, কারো মারাত্মক জখমের মৃত্যু। এইখানে লাশবাহী ভ্যানের ছবি দেওয়া হয়েছে। আচ্ছা, এইটার ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন অফিসার যেটা সাক্ষী দিয়েছেন, পেজ 203-এ, সাক্ষীর 203-এ আয়ো যেটা বলেছে পেজ 203-এ, তিনি বলেছেন আঞ্জুমানে মফিদুল ইসলাম কর্তৃক 7/5/2025 তারিখে 81 জন অজ্ঞাতনামা লাশের সুরতহাল ও ময়না তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হয়। উক্ত সুরতহাল ও ময়না তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করি। এই সেই সুরতহাল ও ময়না তদন্তের প্রতিবেদন, প্রদর্শনী 89 সিরিজ। ওই সময়ে অন্তত 81 জনের, অনেক ক্ষেত্রে মানে যেটা হয়েছে যে অনেক ক্ষেত্রে পোস্টমর্টেম অধিকাংশ ক্ষেত্রে করতে দেওয়া হয়নি, তারপরেও যেসব ক্ষেত্রে পোস্টমর্টেম হয়েছে এরকম 81 জন আনআইডেন্টিফাইড হিসাবে তার পরিবারের কাছে হস্তান্তর করার সুযোগ না দিয়ে তাদেরকে গণকবরে দাফন করা হয়। আচ্ছা, এখন দুটো ভিডিও দেখা যাচ্ছে, কোনটা দিবে আগে? আমাকে তো আইটি চ্যাপ্টারটা দিও, যাত্রাবাড়ি। আচ্ছা ঠিক আছে, মানে এই ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক ইন নেচার এবং এক্সিকিউশন অফ দি অর্ডার্স কি পদ্ধতিতে হয়েছে আমরা ডকুমেন্টারি দেখালাম। এখন ভিডিওতে তার এই নেচার অফ দি অ্যাটাক সেটা একটুখানি আবার মেমোরি রিফ্রেশ করার জন্য আমরা দেখাবো, এটার মাধ্যমে ফার্স্ট হাফ এটা আমরা শেষ করবো।